আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা যেই ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যাই মিশু ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, সাংবাদিক এনামুল হক আমির ভাইয়ের কথা নতুন করে বলবার কিছু নাই, কারণ আমাদের চ্যানেলে যারা রেগুলার লিসেনার রয়েছেন তারা সাংবাদিক এনামুল হক ভাইকে অনেক আগে থেকেই চেনেন। ওনার ঘটনাগুলো সম্পর্কেও যথেষ্ট ধারণা রাখেন। তারপরেও নতুন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি, সাংবাদিক এনামুল হক আবির ভাই বর্তমানে ঢাকা সাভারে রয়েছেন, একটি জাতীয় দৈনিকে লেখালেখি করছেন। উনি সেই দৈনিকের চিফ রিপোর্টার। আর ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে। দুর্দান্ত অনেকগুলো ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন। তো চলুন আজকের ঘটনা শুরু করি। আজকের যেই ঘটনাটি, এটি ওনার আপন মেজ ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা, যা আসলে ভাষায় প্রকাশ করাটা অত্যন্ত কঠিন। উনি এই ঘটনাটি পাঠানোর আগে এবং পরে কয়েকবার আমাকে বলেছেন যে ভাই, এই ঘটনাটি লিখতে গিয়ে আমি বারবার আবেগ আপ্লুত হয়ে পড়ছি, কেননা এটার সাথে আমাদের পরিবারের অনেক স্মৃতি, অনেক নির্মম বিষয় জড়িত হয়ে গেছে। এই কারণে এই ঘটনা লিখতে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছে। আসলে নিজেদের ঘটনা এই রকম মনস্পর্শী বিবরণ দিয়ে লিখে পাঠানো এটা অত্যন্ত কঠিন বিষয়। এই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি ঘটনা। ঘটনার সময়কাল ১৯৮৭ সাল থেকে ৯০ সালের মধ্যে। এই আবির ভাইয়ের যেই কয়জন ভাই বোন ছিলেন তার মধ্যে মেজ ভাই ছিলেন হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম। আবির ভাইয়ের বাবা উনি ১৯৮৮ সালের দিকে একটি ভিটা বাড়ি কিনেছিলেন। মুজাই মুন্সির ভিটা বলা হতো। ভিটা বলতে বিরাট ভিটা, কয়েকশো বছর ধরে নাকি ওই ভিটাটা পড়েছিল। এরপর এই আবির ভাইয়ের বাবা উনি ভিটা বাড়ি এসবের কোনো তোয়াক্কা না করে লোহা কাঠ, সুন্দরী কাঠ, শাল কাঠের মিশ্রণে অনেক বড় দোতলা বিশিষ্ট একটি ঘর তৈরি করেছিলেন। সেখানে মোট প্রায় ১৬টা রুম ছিল। আর ওই সময় অনেক দূর দূরান্ত থেকে ওনাদের ঘর দেখার জন্য নাকি লোকজন আসত। তবে ওই বাড়িতে ঘর ওঠানোর সময় অনেক কবিরাজ, ওঝা নাকি নিষেধ করেছিলেন। বলেছিলেন ওইখানটায় ঘর তৈরি করা নাকি ঠিক হবে না, এই ভিটাটা মানুষের জন্য বসবাসের উপযোগী নয়। ওনাদের ঘরের উত্তর পূর্ব পাশে আরও একটা বাড়ির কর্নার রয়েছে, যেখানে নাকি একটা হালট ছিল। হালট বলতে বোঝায় যেখান দিয়ে মানুষজন চলাচল করে, সরকারি ম্যাপের নকশা রয়েছে আর কি। রাস্তার ওদিক দিয়ে অনেক মানুষই চলাচল করত। বিশেষ করে ওনাদের অনেকগুলো গরু ছিল, যা ওই হালট দিয়ে ওনার মেজ ভাই শহীদুল ইসলাম কোলায় নিয়ে যেতেন। কোলা মানে হচ্ছে ধানের জমি, যেটা পৌষ মাঘ মাস সহ বছরের ৬ মাসে শুকনো থাকত, অন্য সময় সেখানে পানি থাকত। তো ওখানটায় গরুকে ঘাস খাওয়ানোর জন্য রাখালদের কাছে দিয়ে আসতো। এরকম চলতে থাকে প্রায় ১ বছর। এরই মাঝে আবির ভাইয়ের আম্মা ওনার স্বপ্নে এক ভয়ঙ্কর মহিলাকে দেখতে পান, যার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর, কালো কুচকুচে, পরনে লাল টুকটুকে একটি শাড়ি। তিনি আবির ভাইয়ের আম্মাকে স্বপ্নে বলতেন, আমাকে তোর একটা ফল দে, আমি তোকে অনেক স্বর্ণ গহনা, টাকা পয়সা দিব। আবির ভাইয়ের মা ছিলেন খুবই পরহেজগার এবং ধনী পরিবারের সন্তান, কারণ আবির ভাইয়ের নানার মাত্র ২টি সন্তান ছিল, এক ছেলে এক মেয়ে। এই মেয়ে হচ্ছে আবির ভাইয়ের মা। আর আবির ভাইয়ের নানা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে বাড়ি করেছিলেন, যাতে করে আবির ভাইয়ের মা এবং ভাই মানে আবির ভাইয়ের মামা একসাথেই থাকতে পারেন তাদের পরিবার নিয়ে। তো এই যে বাড়িটা, এই বাড়িটা আসলে কেনার যে কার্যক্রম, এই কার্যক্রমটা শুরু হয়েছিল কিন্তু আবির ভাইয়ের নানার হাত ধরে। এরপরে ওনার বাবা এটার যে বাকি কাজ সেটা সম্পন্ন করেছিলেন। আর কেনার কার্যক্রমটা শুরু হয়েছিল আবার ১৯৮৭ সালের দিক থেকে। এই জন্যই মূলত এই ঘটনার সূত্রপাতটা ১৯৮৭ থেকে ৯০ সাল। তার আগে তো ওনারা অন্য জায়গায় থাকতেন, অন্য জায়গায় বলতে পাশেই আরেকটা জায়গাতে। সেখানেও বেশ বড় জায়গা নিয়েই থাকতেন, কারণ আবির ভাইয়ের নানা তো বেশ বড় জায়গা নিয়েই তার সন্তানদের জন্য বাড়ি করেছিলেন। তো যাই হোক, ওনারা তো ঘরবাড়ি করেছেন, কাজকর্মও শুরু করেছেন, আর আবির ভাইয়ের অনেকগুলো ভাই বোনও তখন আছে। তো নতুন যে বাড়িটা তৈরি করা হয়েছিল আর কি, মানে এই যেই ভিটে বাড়িতে, এই বাড়িতে আসার আগেই তো তার অনেকগুলো ভাই বোন আছে। তবে তখনও কিন্তু আবির ভাই ওনার জন্ম হয়নি, মানে যখন এই কর্মকাণ্ড শুরু হয় আর কি। ১ বছর চলে যায় ওই নতুন বাড়িতে, এর ভিতরেই কিন্তু মূলত এই ঘটনা ঘটে। আর ১ বছরের মাথায় গিয়ে ওই স্বপ্নটা আবির ভাইয়ের মা দেখেছিলেন। স্বপ্ন দেখার পর আরও বেশ কয়েকদিন চলে যায়। ওই মহিলা নাকি স্বপ্নের মধ্যে কখনো ভিখারির বেশে, কখনো অন্য বেশের স্বপ্নে এসে বিভিন্ন জিনিস চাইতো, স্পেশালি ফল আর নারকেল এটা চাইতো। ওনার মা এই বিষয়ে একটা পর্যায়ে ভয় পেয়ে যান। এরপর ওনার ক্লাসমেট সহপাঠী বারবাকপুর গ্রামের মুহাজ্জেল ওঝা তার শরণাপন্ন হন, কারণ তিনি ওই গ্রামের অত্যন্ত স্বনামধন্য একজন ওঝা ছিলেন। তিনি সকল বিষয় শুনে ওর মাকে বলেন যে, বোন তুমি চিন্তা করো না, আমি বিষয়টা জানার চেষ্টা করছি যে ঘটনাটা কি, কেন ওই ভয়ঙ্কর চেহারার মহিলাটা স্বপ্নের মধ্যে এসে তোমাকে এগুলো বলছে। এর দুদিন পরে মুহাজ্জেল ওঝা আবির ভাইদের বাড়িতে আসেন এবং আবির ভাইয়ের মেজ ভাইকে বলেন যে, ভাগিনা তুমি ১ সপ্তাহের ভিতরে কোনো গাছ তো দূরের কথা, একটা উঁচু জায়গাতে উঠবা না।
আর ওই মুহাজ্জেল ওঝা উনি কিন্তু আবির ভাইয়ের মাকেও খুব ভালো করে সতর্ক করে দিয়েছিলেন যে এই 1 সপ্তাহের মধ্যে ভয়ঙ্কর একটা বিপদ কিন্তু ঘটে যাবে, ওকে সবসময় চোখে চোখে রাখতে হবে। সমস্যাটা হয় কি, আবির ভাইয়ের যে মেজ ভাই উনি ছিলেন খুবই ডানপিঠে এবং সাহসী মানুষ, সেই সাথে পরোপকারী। কারো উপকারের কথা শুনলে সে সবার আগে সেখানে হাজির হয়ে যেত। মুহাজ্জেল ওঝা উনি চলে যাওয়ার 2 দিন পরে ওনার মেজ ভাই সকালে গরুগুলো নিয়ে কোলায় যায়, রাখালদের কাছে গরুগুলো দিয়ে বাসায় এসে সকালের ভাত খাবে, এজন্য সে রওনা দিয়েছে। তবে আসার সময় ওনাদের যে হালতটা থাকে, মানে আসার যে রাস্তাটা, ওই দিক দিয়ে আসার সময় আমাদের আবির ভাইয়ের যে পূর্বের বাড়ি, এই পূর্বের বাড়ির একজন প্রতিবেশী, তার নাম হচ্ছে আনোয়ার মুন্সি, যাকে ওনারা নানা বলে সম্বোধন করতেন। তিনি হঠাৎ করে মেজ ভাইকে অনুরোধ করে বলেন যে নানু একটু উপকার করবা। তখন ওনার মেজ ভাই বলছেন যে কি উপকার? উনি বলে, আমাদের একটা সুপারি গাছ আছে, সুপারিগুলো পেকে গেছে, সব নষ্ট হয়ে যাবে, একটু পেরে দিবা? মেজ ভাই তখন তার বয়স 14 কি 15 বছর, তখন বলেন হ্যাঁ ঠিক আছে, পেরে দেবো। এই বলে উনি গাছে ওঠা শুরু করেন। এই যে মুহাজ্জেল ওঝা উনি যে নিষেধ করেছেন, এই বিষয়টা ওই সময় উনি একদমই ভুলে যান। তো গাছে উঠে গেছেন। গাছে ওঠার পর, সুপারি গাছের মাথায় ওঠার পর কিন্তু ওই যে বিভিন্ন ছড়া থাকে সুপারির, উনি টেনে টেনে কয়েকটা ছড়া গাছের নিচে ফেলে যান। হঠাৎ করে তখন তিনি দেখতে পান কালো কুচকুচে ভয়ঙ্কর চেহারার লাল শাড়ি পরা এক মহিলা ওই গাছের মাথার উপরে কোত্থেকে যেন চলে আসছে। খুব রাগান্বিতভাবে সে মেজ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে ওই গাছের মাথার উপর দাঁড়িয়ে থেকেই অনবরত লাথি মেরে যাচ্ছে মেজ ভাইয়ের হাতে এবং বলছে, তোকে তো নিয়েই ছাড়ব রে, তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলেই ওই ভয়ঙ্কর চেহারার মহিলাটা বিভৎস রূপ ধারণ করেছে। এমনিতে তো কালো কুচকুচে ছিল, তখন তাও মানুষের মতো মনে হচ্ছিল। এরপর তার চেহারাটা বিভৎস রূপ ধারণ করে, যা ভাষায় প্রকাশ করবার মতো নয়। আর এই যে ক্রমাগত লাথি মারছিল হাতে, হাত দিয়ে তো গাছটা জড়িয়ে ধরে রেখেছিল, যার কারণে ওই গাছের একদম উপর থেকে মেজ ভাই নিচে পড়ে যান। নিচে পড়ার সময় আগে আম গাছের একটা ডালের উপরে পড়ছেন, এরপরে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যান। পড়ার পর মেজ ভাই অজ্ঞান হয়ে যান। এদিকে এই যে যিনি ডেকে নিয়ে আসছিলেন আনোয়ার মুন্সি, উনি মেজ ভাইকে কোলে তুলে নিয়ে সরাসরি তার বাড়ির ভিতরে নিয়ে যান। মাথায় তেল পানি দিতে থাকেন, কারণ উনি তো গাছে উঠিয়েছেন, ছেলেটা উপর থেকে পড়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, এখন উনি কি জবাব দেবেন? উনার মধ্যে তো ভয় কাজ করছে। মেজ ভাই যখন গাছ থেকে পড়ে গেছেন, তখন কিন্তু বিকট একটা শব্দ হয়েছে। ওই শব্দ পেয়ে আমির ভাইয়ের মেজ আপা নাজমুন নাহার বলাকা, তার সেজো আপা, তারপরে আরেকজন বোন শামসুন নাহার আক্তার সালমা আপা, উনারা ছুটে গেছেন। গিয়ে দেখেন গাছের নিচে সুপারি ছড়িয়ে ছিটিয়ে আছে, আর একটা আম গাছের বড় ডাল নিচে ভেঙে পড়ে আছে। এরই মাঝে চারদিকে মেজ ভাইকে খোঁজাখুঁজি শুরু করে দেওয়া হয়। মাত্র ঘণ্টাখানিকের ভেতরেই পৃথিবীটাই যেন ওলটপালট হয়ে যায় ওনাদের পরিবারের। এর কিছুক্ষণ পর আমির ভাইয়ের বাবা, আমির ভাইয়ের বড় ভাই এবং ওনার মা ও ভাই বোনেরা আনোয়ার মুন্সির বাড়িতে যান। গিয়ে দেখেন ভেতর থেকে দরজা দেয়া। তখন দরজা ভেঙে ওনারা ভিতরে ঢুকে দেখেন এই আনোয়ার মুন্সি সহ তার স্ত্রী সন্তানেরা মেজ ভাইয়ের যত্ন করছে। মেজ ভাই অবশ্য তখন কথাও বলছে। মেজ ভাই বলেন যে না, তেমন কিছু হয় নাই, ব্যথা পাইছে একটু। তখন এই আনোয়ার মুন্সি হাত জোর করে আবির ভাইয়ের বাবার কাছে ক্ষমা চান যে ওনার আসলে ভুল হয়ে গেছে, তাকে গাছে উঠিয়েছে। আর কি, আবির ভাইয়ের বাবা বেশ ক্ষমতাশালী এবং রাগী মানুষ হলেও উনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী এবং একজন ক্ষমাশীল ব্যক্তি। তিনি প্রতিশোধ না নিয়ে আনোয়ার মুন্সিকে ক্ষমা করে তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসেন। তো মেজ ভাইকে তৎকালীন সাগরদী মেডিকেল নামে পরিচিত বর্তমান বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা করানো হয়। তিনি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যান আল্লাহর রহমতে 2 সপ্তাহের ব্যবধানে। এরপর আবার সকল কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। একদিন গভীর রাতে আমির ভাইয়ের মা স্বপ্নে দেখেন সেই কালো কুৎসিত বিভৎস মহিলা লাল একটি শাড়ি পরে ওনাদের বাড়ির উঠোনে এসে দাঁড়ায়, আর ওনার মাকে বলছে, তোর ফল আমি নিয়ে গেছি, এখন শুধু সময়ের অপেক্ষা। এই বলে বিভৎসভাবে নাকি হাসতে থাকে। এ সময় স্বপ্নের ভিতর ওনার আম্মা ওই মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দেন বাড়ি থেকে। তবে ওই বাড়ির উঠোন থেকে যাওয়ার সময় ওই বিভৎস মহিলা নাকি স্বপ্নের মধ্যেই আবির ভাইয়ের মাকে বলেছিলেন যে অনেক কিছু নেব রে, অনেক কিছু নেওয়ার বাকি আছে, শুধু এইটা না, আর অনেক কিছু নেব। এই বলে ওই বিভৎস মহিলা নাকি হাসতে হাসতেই নাকি ওই উঠোন থেকে অন্যদিকে চলে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এরকম চলতে চলতে প্রায় 3 মাস অতিবাহিত হয়ে যায়। এরপর হঠাৎ করে মেজ ভাইয়ের মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়, আর তার সব সময় বমি বমি ভাব মনে হতো আর কি। তাকে তখন নেওয়া হয় রাজাপুর উপজেলার সদর হসপিটালে। মনে রাখা ভালো, ওই সময় কিন্তু সরকারি হাসপাতাল ছাড়া কোনো প্রকার বেসরকারি হসপিটাল বা ক্লিনিক আশেপাশে খুব একটা ছিল না। পরে ওখান থেকে ডাক্তার যখন দেখানো হয়, ডাক্তার মেজ ভাইকে দেখে বলেন, অবস্থা তো জটিল মনে হচ্ছে, বরিশাল সাগরদী মেডিকেলে নিয়ে গেলে ভালো হবে। আবার বরিশাল সাগরদী মেডিকেলে নিয়ে যাওয়া হয়, যেটা বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটাল আর কি। ওখানে নিয়ে আসার পর তৎকালীন ব্রেন বিশেষজ্ঞ একজন সার্জন ছিলেন, তিনি পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত ঢাকার পিজি হসপিটালে রেফার করেন। এরপর পিজি হসপিটালে প্রায় 2 মাস চিকিৎসা করার পর ডাক্তার বলেন যে ব্রেনে একটা স্পট দেখা যাচ্ছে, যদি সম্ভব হয় আরও উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে।
বর্তমান যে চেন্নাই, এই চেন্নাই মাদ্রাজ মেডিকেল মিশন বিশেষায়িত হসপিটাল যেটা রয়েছে, চেন্নাইয়ের পূর্ব নাম তো মাদ্রাজ, তো ওই সময় সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এনামুল হক আবির ভাইয়ের বাবা একজন উচ্চশিক্ষিত মানুষ ছিলেন। তিনি বুঝতে পারলেন যে তার ছেলের অবস্থা বেশি একটা ভালো না। তিনি খোলামেলাভাবে ডাক্তারের সাথে আলাপ আলোচনা করার চেষ্টা করলেন। ডাক্তার জানান যে পরীক্ষায় যতটুকু ধরা পড়েছে তাতে তেমন একটা ক্রিটিক্যাল বিষয় যে আছে মনে হচ্ছে না। যেহেতু ব্রেনের একটা বিষয়, আরও উন্নত চিকিৎসা তো করার দরকার, যেটা এই পিজি হসপিটালে নেই। এরপর শুরু হয় মেজো ভাইকে ভারতের তৎকালীন মাদ্রাজ মেডিকেল মিশন বিশেষায়িত হসপিটালে নেয়ার মিশন। টাকা পয়সা তো একটা ব্যাপার ছিল। এর মধ্যে এক বছরে কয়েক লক্ষ টাকা শেষও হয়ে গেছে। আবির ভাইয়ের মায়ের প্রায় 100 ওজনের স্বর্ণের গহনা বিক্রি করা হয়েছিল। পাশাপাশি 20 বিঘা জমি নগদ টাকায় বিক্রি করা হয় চিকিৎসা করানোর জন্য। ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় 6 মাস চিকিৎসার পর আগের থেকেও আল্লাহর রহমতে বেশ সুস্থ হয়ে ওঠেন মেজো ভাই। পরে ডাক্তারের পরামর্শে মেজো ভাইকে নিয়ে আসা হয় দেশে। প্রায় 3 মাস সুস্থ থাকার পর আবার শুরু হয় প্রচণ্ড মাথায় যন্ত্রণা। পুনরায় আবার তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার পিজি হসপিটালে। বলে রাখা ভালো, ওই সময় উনাদের এলাকার উপজেলা চেয়ারম্যান মোকসেদ মৃধা উনার ছেলে ইংল্যান্ড থেকে ডাক্তারি পড়ে এসেছিলেন। এরপর উনি পিজি হসপিটালের নিউরোসার্জন হিসেবে কাজ করছিলেন। তার তত্ত্বাবধানেই মূলত মেজো ভাইয়ের চিকিৎসা শুরু হয়। তৎকালীন ঢাকা পিজি হসপিটালের নিউরোসার্জন প্রধান বিশেষজ্ঞ ডাক্তার রশিদউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ব্রেইনের যেই মেইন চিকিৎসা, এটার মূল কাজগুলো শুরু হয়ে যায়। আবির ভাইয়ের মেজো ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম ছিলেন খুবই সুদর্শন। এলাকাবাসীর মতে তার মতো সুদর্শন ছেলে নাকি ওই সময় উনার ওই উপজেলায় খুব একটা দেখাই যেত না। উনি অসুস্থ, পিজিতে ট্রিটমেন্ট নিচ্ছেন। অসুস্থ হলেও উনি ছিলেন খুবই ডানপিট এবং চঞ্চল প্রকৃতির। এই যে অসুস্থতা যে ওনার আছে, এরপরেও মাঝে মাঝে উনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ পড়ার জন্য আসতেন। তৎকালীন খতিব আল্লামা হযরত মাওলানা উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার ভালো পরিচয় হয়। উনিও মেজো ভাইকে খুব আদর করতেন আর নাতি বলে সম্বোধন করতেন। এরই মাঝে আবির ভাইয়ের মাকে স্বপ্নে ভয়ঙ্কর মহিলা আবারও ভয় দেখানোর চেষ্টা করে। এরই মাঝে হয় কি, আবির ভাইয়ের মা ওই মোহাজ্জেল ওঝা যিনি, তাকে খবর পাঠান। উনি পরদিন আসেন ওনাদের বাড়িতে। তিনি বাড়িতে প্রবেশ করার আগেই থমকে দাঁড়ান এবং বলে ওঠেন, এ কি সর্বনাশ, এ কি ভয়ানক কাণ্ড। এই বলেই উনি বাড়িতে প্রবেশ না করে ফিরে যান। ওই রাতেই এই মুহাজ্জেল ওঝা ওই ভয়ঙ্কর চেহারার কালপরীকে হাজির করতে সক্ষম হন। কেন এই পরিবারের ক্ষতি সে করছে এটা জানতে চাওয়া হয়। ওই সময় এই কালপরী জানান যে নতুন যে ঘরটি তৈরি করা হয়েছে, ওই ঘরটির একটা অংশ ছিল কৈলাস কর্মকার নামের একজন ধনাঢ্য ব্যক্তির পরিত্যক্ত ঘর। এই কৈলাস কর্মকার উনি একটা সময় দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। আর কৈলাস কর্মকার আবারও দেশে ফেরত এসে 1985 সালের দিকে তাদের এই পরিত্যক্ত জায়গাটা মূলত বিক্রি করে দিয়ে যান। আর বিক্রি করে দেওয়ার পর এই জায়গাটা কিনে ফেলেন এনামুল হক, আবির ভাইয়ের বাবা। এরপর কৈলাস কর্মকার আবারও ভারতে চলে যান, আর উনি ফেরত আসেন নাই। ওইভাবে স্থায়ীভাবে আর ফেরত আসেননি। এমনি কালেভদ্র হয়তো বা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এসেছেন, কিন্তু এমনিতে আর ফেরত আসেননি। ওই জায়গাতে ঘর নির্মাণ যখন করা হয় তখনই সমস্যাটা সূত্রপাত হয়। তৎকালীন এই এনামুল হক আবির ভাইয়ের মেজো ভাই সহ ওনার ভাই বোনের সংখ্যা 8 জন। উনি তখনও হন নাই, অর্থাৎ ওই সময়টাতে উনি তখনও জন্মগ্রহণ করেন নাই। আর এত বড় ঘর তৈরি করার উদ্দেশ্য ছিল কারণ ওই সময় অনেকগুলো সন্তানাদি হয়েছে তার। ওই সময় ঘরগুলো বেশি বড় করে তৈরি করা হতো গ্রামে, কারণ অনেক আত্মীয় স্বজন আসতো। ছেলে মেয়ে বিয়ে দিলে তাদের আত্মীয় স্বজনরা বেড়াতে আসবে, ছোট ঘর তৈরি করলে তার হবে না। ঘরটা তৈরি করার সময় সুন্দরী কাঠ, শাল কাঠ, লোহা কাঠ এগুলো সংমিশ্রণে তৈরি করা হয়েছিল। এই জায়গার এক অংশে ওই কালপরী এবং তার পরিবার বসবাস করত। একসময় কৈলাস কর্মকার নাকি তাকে পূজাও করত। কৈলাস কর্মকার যখন এই বাড়ি ছেড়ে চলে গেছিলেন অনেক দিনের জন্য, এরপরে ওই কালপরী ওখানে রয়ে গেছে। ঘরগুলো যখন ধ্বংস হয়ে গেছে তখন ওই কালপরী সুপারি গাছ, আম গাছ, গাব গাছ এগুলোতে আশ্রয় গ্রহণ করে। যখন নতুন করে আবির ভাইয়ারা ঘর উত্তোলন করছিলেন তখন অনেকগুলো গাছ যখন কেটে ফেলে দেওয়া হয়, তখন এই কালপরীটা আম গাছের সাথে লাগোয়া একটা সুপারি গাছে আশ্রয় গ্রহণ করে। মূলত এই মেজো ভাই ওই সুপারি গাছটাতেই উঠেছিলেন। এই কারণেই ওই কালপরী ক্ষিপ্ত হয়ে ওনাদের পরিবারের ক্ষতি করতে থাকেন। এছাড়া এই যে কালপরীর আবাসস্থল নষ্ট হয়ে গেছে, এটা তো তার ক্ষিপ্ততার অন্যতম একটা কারণ। কথিত আছে এই কালপরী এতটাই শক্তিশালী ছিল যে তাকে রোধ করার ক্ষমতা কোনো ওঝা কিংবা কবিরাজের পক্ষে আসলে সম্ভব ছিল না। ধীরে ধীরে আবির ভাইদের সুখের সংসারে নেমে আসে কালো বিষাদের ছায়া। ধ্বংস হতে থাকে একের পর এক সম্পদ। ওনাদের একটি ইটভাটা ছিল। ওই সময়ে ওই ইটভাটাতে কাজ করতে গিয়ে একজন মিস্ত্রি আগুনের মধ্যে পড়ে নিহত হন। এছাড়াও চতুর্দিক থেকে বিপদ আপদ আসছে তো আসছেই। এরই মাঝে মেজো ভাইয়ের অপারেশনের জন্য আরও অনেক টাকা দরকার হয়। তখন আবির ভাইয়ের বড় ভাই মোহাম্মদ নওশের জামিল, যাকে ওনারা দাদা ভাই বলে ডাকেন, তিনি বাড়িতে আসেন টাকা সংগ্রহ করার জন্য। ঠিক এরই মাঝে ঘটে যায় ভয়ঙ্কর একটি ঘটনা। মেজো ভাইয়ের অপারেশনের 3 দিন আগে ওনাদের গোয়াল ঘরে ভোর রাতে হঠাৎ করে গরুগুলো অস্বাভাবিকভাবে চিৎকার করতে থাকে। সকাল 7টার দিকে শুরু হয় গোয়াল ঘরে মৃত্যুর মিছিল। সকাল থেকে বিকাল এই সময়ের মধ্যে গোয়াল ঘরে 26টি গরু মারা যায়।
গরুগুলো মৃত্যুর পূর্বে লাফাচ্ছিল এবং শরীরটা ঘষছিল বিভিন্ন শক্ত জায়গার সাথে। এমনভাবে ঘষছিল যে ঘষার কারণে শরীর থেকে কাঁচা চামড়াগুলো উঠে যেতে থাকে। শরীর থেকে কাঁচা চামড়াগুলো উঠে গেলে কেমন যন্ত্রণা হতে থাকে। তারপরও মনে হচ্ছিল যে এই গরুগুলো শরীর এমন যন্ত্রণা হচ্ছে যে ওরা এত জোরে তাদের শরীর শক্ত জিনিসের সাথে ঘষে ঘষে হয়তোবা তারা তাদের যন্ত্রণা লাঘব করার চেষ্টা করছে। কি হয়েছে বোঝা যাচ্ছিল না। এক পর্যায়ে ২৬টি গরু মারা যায়। এরই মাঝে আবির ভাইয়ের বাবা ঢাকায় মেজো ভাইয়ের অপারেশনের সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। চিকিৎসকদের মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সর্বোচ্চ সতর্কতা এবং গুরুত্বের সাথে অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়। এদিকে আবির ভাইয়ের আম্মা টাকা পয়সার ব্যবস্থা করে আবির ভাইয়ের বড় ভাইকে অর্থাৎ দাদা ভাইকে দিয়েছেন, তাড়াতাড়ি যাও ঢাকায় টাকাগুলো নিয়ে যাও। অন্যদিকে ১৯৯০ সালের ১২ই রবিউল আউয়াল ওনার মেজো ভাইকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। যখন অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার পর অপারেশন যখন শুরু করা হয়, যেহেতু তার ব্রেনে অপারেশন, যখনই অপারেশনের জন্য খুলিটা মানে মাথার উপর যে খুলিটা এটা খুলে ফেলা হয়, তখন ডাক্তাররা অবাক হন, ভয়ও পান। কারণ হচ্ছে ওনারা যতটুকু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তাতে মনে হয়েছিল ব্রেনে কোনো একটা জায়গাটা স্পট আছে, রক্ত জমাট বেঁধে আছে এরকম কিছু, কিন্তু ওনারা দেখতে পান বিশাল বড় একটা টিউমার তার মাথার ভেতরে। এটা কিভাবে সম্ভব? এটা তো ধরা পড়ে নাই। ওই সময়ে অবস্থা এতটা ক্রিটিক্যাল হয়ে যায়, ২২ ব্যাগ রক্ত আনা হয়েছিল। রক্ত দিলেও নাকি ওই রক্ত শরীরে কার্যকর হচ্ছিল না। শেষ দিকে আবির ভাইয়ের বাবা উনি পাগলের মতো হয়ে যান, কি করবেন না করবেন বুঝতে পারছিলেন না। মাথায় এত বড় টিউমার যেটা দৃশ্যমান হয়েছে, ডাক্তাররা তো অবাক যে এরকম টিউমারে তো কোনো মানুষ বেঁচেই থাকে না, অথচ ওনারা মনে করেছিলেন যে একটা স্পট বা রক্ত জমাট বেঁধে আছে এরকম কিছু, এই জন্য অপারেশনটা শুরু করেছিলেন। একটা পর্যায়ে আবির ভাইয়ের বাবা ওনার শরীর থেকে ২ ব্যাগ রক্ত দিয়েছিলেন। শুধু ওই ২ ব্যাগ রক্তই তার শরীরে কিছু সময়ের জন্য কার্যকর হয়েছিল। জটিল এক অপারেশন শুরু হয়ে যায়, যেহেতু মাথার ব্রেনটা খুলে ফেলা হয়েছে। মাথার ব্রেনের উপরে এত জটিল একটা অপারেশন শুরু হয়ে গেল। আর এই ধরনের একটা অপারেশনের জন্য ডাক্তাররাও প্রস্তুত ছিলেন না, কেননা ওনারা যেই চিন্তা করে মেডিকেল বোর্ড গঠন করে যে সিদ্ধান্ত নিয়ে অপারেশন শুরু করেছিলেন, এখন তো টোটালি উল্টোটা। এখন ওনারা কি করবেন? এদিকে ২ ব্যাগ রক্ত দেওয়ার কারণে শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েন আবির ভাইয়ের বাবা। উনি কি কারণের জন্য নিচে গিয়েছেন, কিছুক্ষণ পর আবার যখন ফেরত আসছেন, হঠাৎ করে দেখেন একজন ভদ্র মহিলা নার্স তিনি কান্না করতে করতে নিচে আসছেন আর আফসোস করে বলছেন, আহারে চাঁদের মতো ছেলেটা মারা গেল রে। এ কথা শোনার সাথে সাথে আমির ভাইয়ের বাবা বলছে যে কি হয়েছে, কোথায় মারা গেছে, কে মারা গেছে? তখন ওই মহিলা বলেন যে ২০৪ নাম্বার কেবিনের ছেলেটা মারা গেছে। এ কথা শুনেই ওনার বাবাও সই ধরে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। এদিকে আবির ভাইয়ের বাবার বন্ধুবান্ধব যারা ঢাকায় ছিলেন, তারা মেজো ভাইয়ের গোসল জানাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। বাইতুল মুকাররমের তৎকালীন খতিব মাওলানা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির ইমামতিতে বাদ আসর বাইতুল মুকাররমে জানাজা শেষ করে ঢাকার আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয় মেজো ভাই শহীদুল ইসলামকে। ওই দিন রাতেই ওই কালপরিটা আবির ভাইয়ের মারের স্বপ্নে এসে বলেন, তোর কোল থেকে তো কেবল একটা সন্তান নিলাম রে, আরও বাকি আছে। এই বলে নাকি বিকট শব্দে হেসে ওঠে। মেজো ভাইয়ের মৃত্যুর দিন সকাল থেকেই ওনার মা শুধু বারবার বেহুশ হয়ে পড়ছিলেন। উনি কিন্তু তখনও জানতেন না যে তার ছেলে মারা গেছে। মেজো ভাইয়ের মৃত্যুর পর থেকে ওনাদের পরিবারে একের পর এক ভাঙন ধরে। এক পর্যায়ে ১৯৯৬ সালে ওনারা ওই নতুন বাড়িটা ত্যাগ করতে বাধ্য হন। ওই বাড়িটা নাকি ৬২ বন্দরের ঘর ছিল, যেটা অনেক বড় বাড়ি। যারা গ্রামে ঘরবাড়ির মাপ বোঝেন তারা এই ৬২ বন্দর কেমন হতে পারে এটা বুঝতে পারবেন। ওই বাড়িটা ছাড়ার আগ পর্যন্ত বহু ক্ষয়ক্ষতি ওনাদের হয়েছে, সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, আর এটাও জানিয়ে দেওয়া হয়েছিল এই বাড়িতে থাকতে হলে একের পর এক রক্ত এবং প্রাণ দিতে হবে। ১৯৯৬ সালের পর থেকে ওনারা তো ওখানে আর থাকেন নাই, এখনও ওই জায়গাটা ওভাবেই বিরান পড়ে আছে। নতুন করে ঘরবাড়ি তৈরি করেছেন, সেখানেই বসবাস করা হয়েছে বা এখনও করছেন তারা। আর পুরনো বাড়িতে যে গাছগুলো রয়েছে, ওনারা গাছপালা লাগান ওখানে, কিন্তু কেউ থাকেন না। ওখানে যা কিছুই লাগানো হয় বেশ ভালো ফলন হয় নাকি। প্রিয় লিসেনার্স, শহীদ ভাই উনি কিভাবে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন একবার ভাবুন। এই ঘটনায় বেশ কয়েকটা বিষয় রয়েছে। কালপরি তাকে ধাক্কা দিয়ে ওখান থেকে ফেলে দিল, অর্থাৎ সুপারি গাছ থেকে। এরপরেই তার সাথে বিভিন্ন সমস্যা শুরু হয়ে গেল, স্পেশালি তার ব্রেইনের সমস্যা। উনি কিন্তু কোনো উন্মাদের মতো আচরণ করেননি, তার মাথা ব্যথা হতো। আর ওই সময়ে কালপরি তাকে পা দিয়ে যে আঘাত করছিল, হয়তোবা এর মধ্যেই শহীদ ভাইয়ের উপরে যা করার করে দিয়েছিল।
তার ব্রেইনে যে এমন ভয়ঙ্কর টিউমার হয়েছে এটা ডাক্তাররা বুঝতে পারে নাই পরীক্ষা নিরীক্ষায়, শুধু একটা স্পট ধরা পড়েছে। এই ধরনের একটা জটিল টিউমার অপারেশন পূর্ব প্রস্তুতি ছাড়া এটা কি করা সম্ভব? নিশ্চয়ই নয়। তার যে এই ক্রিটিক্যাল অবস্থা এটাও ডাক্তাররা বুঝতে পারেন নাই। তার শরীরে 22 ব্যাগ রক্ত কোনোভাবেই কার্যকর হচ্ছিল না। ওনার রক্তের গ্রুপ ছিল ও পজিটিভ। ও পজিটিভ রক্ত তাকে দেয়া হলেও কেন কাজ করছিল না তার শরীরে, এটাও ভেবে ডাক্তার অবাক হচ্ছিলেন। প্রিয় লিসেনার্স, আসলে এই জিনেরা যখন কাউকে আক্রমণ করে এভাবে ক্ষতি করতে থাকে, তার জীবনটা একদম ধ্বংস করে দেয়। আমরা বুঝতেও পারি না, আমরা মনে করি যে এটা কেন হচ্ছে, এমনটা তো হওয়ার কথা না। আসলে এর সাথে যে জাদু এবং জিনের বিষয় জড়িত আছে এটা তো অনেকেই বুঝতে পারি না, যার কারণে এ ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হই। এদেরকে মোকাবিলা করতে হলে নির্দিষ্ট পদ্ধতিতেই মোকাবিলা করতে হবে। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লেগেছে সেইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।